গত দু একদিন আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির উন্নতি, গ্রামীণ অর্থনীতিতে কীভাবে পরিবর্তন আনা যায়, গ্রামীণ অর্থনীতির সমস্যা, গ্রামীণ অর্থনীতির পথ পরিক্রমা, কীভাবে সামনে গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটার উপর প্রাথমিক একটা ভিডিও দিয়েছি। আমরা পর্যায়ক্রমে আলোচনা করব গ্রামীণ অর্থনীতিতে আমাদের করণীয়, গ্রামীণ অর্থনীতির সমস্যা সমাধান। যেহেতু আমি 2000 সাল থেকে বাংলাদেশ পুয়ার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা বিপিডি ফাউন্ডেশন নিয়ে কাজ করে আসছি, গ্রামীণ অর্থনীতি নিয়ে আমার অভিজ্ঞতা আজ 26 বছর। এই 26 বছরের আলোকে আমার পড়াশোনার জ্ঞান, ইন্ডাস্ট্রিতে চাকরি এবং পারিপার্শ্বিক কার্যক্রম সব মিলে আমি যেটা দেখেছি, আমি যেটা বুঝেছি, আমি সেগুলো নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো যাই হোক, প্রথম ভিডিওতে আমি মূলত সমাজের যারা ধনী শ্রেণী তাদের প্রভাব নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা মূলত গ্রামীণ অর্থনীতিতে মধ্যশ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত থেকে শুরু করে হতদরিদ্রদের ভিতরে আবার যারা ভিক্ষাবৃত্তি করে চলে, এই শ্রেণী পর্যন্ত আমরা মূলত দুটো ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব। অর্থাৎ আপনারা যদি এই ভিডিও ভালো করে বুঝতে চান তাহলে অবশ্যই আপনারা দ্বিতীয় এবং তৃতীয় ভিডিওটা শুনবেন বা দেখবেন। তাহলে আমাদের মোট এখানে 3টে ভিডিওতে আমরা আপাতত এই ভিডিওটা কমপ্লিট করছি। তা হচ্ছে যে প্রথম ভিডিওতে আমরা আলোচনা করছি সমাজে ধনী শ্রেণীর প্রভাব, দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করব সমাজে মধ্যবিত্ত শ্রেণীর সুবিধা অসুবিধা, সমাজ পরিবর্তনে তাদের ভূমিকা এবং তারা কোথায় তাদের সমস্যাগুলো হয়, কিভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমরা আলোচনা করব সমাজের তৃতীয় শ্রেণীর যারা হতদরিদ্র কিংবা আরও দরিদ্র জনগোষ্ঠী। তাহলে আমরা শুরু করতে পারি। আমরা মধ্যবিত্ত বলতে মূলত বুঝি যারা দিন আনে দিন খায়, তাদের সঞ্চয়ের পরিমাণটা খুবই কম, তারা স্বাভাবিকভাবে যে আয় রোজগার তা দিয়ে তাদের নিত্যদিনের চলমান ব্যয় নির্বাহ হয়। যেমন আমরা এখানে বলতে পারি গ্রামের একজন স্কুল শিক্ষক কিংবা একজন ব্যাংকের ছোটোখাটো কর্মচারী কিংবা একজন ছোট দোকানদার কিংবা একজন ছোট কৃষক, এই যে শ্রেণী আমরা তাদেরকে মোটামুটি মধ্যবিত্ত বলতে পারি। এই মধ্যবিত্ত সত্তা বা মধ্যবিত্ত শ্রেণী আমাদের সমাজের কি ভূমিকা পালন করে? আমরা দেখতে পাই যারা মধ্যবিত্ত তারা গ্রামের জনগোষ্ঠীর মধ্যে 5 বিঘা 7 বিঘা 10 বিঘা জমির মালিক যারা, তারা মূলত মধ্যবিত্ত। 1 বিঘা বা আরও কম, এই শ্রেণীটা সমাজের মূল স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে থাকে। কেন তারা মূল স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে থাকে? কারণ এলিট শ্রেণীর হাতে যে সম্পদটা থাকে সেটার ন্যায্য বন্টন থাকে না সমাজে। কেন সমাজে ন্যায্য বন্টন থাকে না? তাদের অনেক জায়গা জমি থাকতে পারে, তাদের অনেক টাকা পয়সা থাকতে পারে। অনেক সময় আমরা দেখতে পাই তাদের অনেক টাকা পয়সা থাকলেও তারা সেটা বিনিয়োগ করে না, ব্যাংকে পড়ে থাকে। কিংবা গ্রামের কোন ধনী শ্রেণীর লোক যদি
ধনী হয়ে যায় অনেকেই দেখা যায় যে তারা শহরে গিয়ে বসবাস করে, গ্রামে তাদের বড় বড় জমি পড়ে থাকে, সেগুলো দেখাশোনার কেউ করে কেউ করে না, পড়ে থাকে মাইলের পর মাইল কারো কারো জমি, কিন্তু সেখানে চাষাবাদ নাই, সেখানে উৎপাদন নাই, উৎপাদনশীলতা নাই। যেমন আমি বাগেরহাটের লাইট হলের মালিক একসময় সাইম কাজীদের কথা বলতে পারি। আপনারা যদি নাগের বাজার অঞ্চলে যান, দেখতে পাবেন যে তাদের বিশাল বিশাল সম্পদ জমির পরে পড়ে আছে, এখানে দেখার কেউ নাই এবং কোনো ধরনের কোনো উৎপাদন নাই। শহরের পরে এমন বড় বড় জমি, অথচ এখানে কোনো উৎপাদনশীলতা নাই। খোঁজ নিলে জানা যায় যে এই জমিগুলো আসলে সায়েম কাজীদের, তাদের এখানে দেখার কেউ নাই, পড়ে আছে। তো যাই হোক, এই রকমের জমি আমাদের সমাজের উৎপাদনের জন্য খুবই নেগেটিভ বার্তা দেয়। সরকারের উচিত এইসব খালি জমিগুলোকে সঠিকভাবে ব্যবহারের দায়িত্ব নেওয়া। যদি তারা এটার মালিকানা, যারা মালিক আছেন তারা যদি সঠিকভাবে চাষবাস না করেন বা রক্ষণাবেক্ষণ করেন, তাহলে সরকারের একটা উপযুক্ত শর্তে তাদের কাছ থেকে জমিগুলো অধিগ্রহণ করা যায়, কিংবা এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব গরিব এবং মধ্যস্বত্বা বা যারা মধ্যবিত্ত শ্রেণীর হাতে দিয়ে দেওয়া যায় লিজ হিসেবে, যেন দেশের উৎপাদনশীলতা বাড়ে, সমাজের অর্থনীতি একটা ভূমিকা রাখতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাই মধ্যবিত্তদের সুবিধা কোনটা। মধ্যবিত্তরা মূলত রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে টাকা অর্জনের চেষ্টা করে। তারা যখন এই টাকাটা অর্জন করতে না পারে, তখন তারা মূলত যেটা হয়, যেমন আমি একটা টাকা অর্জন করতে পারে না শব্দটা যেহেতু বলে ফেললাম, আমরা একটু আলোচনা করি। ধরেন আপনি যখন দক্ষিণবঙ্গের যে চিংড়ি মাছের কথা জানেন, চিংড়ির ঘের, এই চিংড়ি ঘেরের একটা উদাহরণ আমরা দিতে পারি। যেমন বাগদা চিংড়ি, গলদা চিংড়ি বা ঘের নিয়ে বা মাছের ব্যবসা যারা করেন, ছোট ছোট ঘের, এখানে দেখা যায় যে বছরের প্রথমে 2 লাখ 3 লাখ টাকা ব্যয় করে একটা ঘের তারা রক্ষণাবেক্ষণ করেন, বা কারো কাছ থেকে, বড় ধনী শ্রেণীর কাছ থেকে লিজ নেন, অথবা কারো 10 বিঘা জমি বা 20 বিঘা জমি বা 5 বিঘা জমি বা 3 বিঘা বা 2 বিঘা, যার যেমন মানে সমর্থ, সে অনুযায়ী তারা ঘেরটা লিজ নেন। তাহলে এই লিজটা কিন্তু তার নিজের জমিতে না, কারো না কারো জমিতে তারা বর্গা হিসেবে নেয়। বর্গা হিসেবে নিয়ে কেউ ধান চাষ করে, কেউ চিংড়ি চাষ করে, আবার অনেকে চিংড়ি চাষ করে, চিংড়ি চাষের পাশাপাশি জমিতে ধান চাষ করে। তো এই জমিটা যখন লিজ নেয় 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ব্যয় করে, তারপর তারা 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে চিংড়ি মাছ ছাড়ে, সব মিলে দেখা যায় যে 5 থেকে 6 লাখ টাকার একটা মূলধন তারা ব্যয় করে। এই মূলধন ব্যয় করার পরে আমরা যতদূর জানি যে প্রতিবার একই রকমের উৎপাদন হয় না। যেহেতু প্রতিবার একই রকমের উৎপাদন হয় না, হয়তো 2 বার উৎপাদন হয়, 1 বার পুরোটা ভাইরাসে মরে যায়। এই সমস্যায় যেহেতু তারা ফেস করে, তারা যতটুকু ইনকাম 2-3 বছরে করে, 1 বছরে মার খেয়ে সব মূলধন হারিয়ে ফেলে। গ্রামীণ অর্থনীতির এটা একটা বিরাট সমস্যা। এই যে ভাইরাসে চিংড়ি মাছগুলো মরে গেল, তাদের যেখানে যত মূলধন, যেখানে যত পুঁজি ছিল, সবই মূলত ধ্বংস হয়ে গেল। এখানে এই শ্রেণীর কাছে কিন্তু ব্যাংক কখনো লোন দেয় না। কেন লোন দেয় না? কারণ তাদের কাছে সম্পদ নেই, যে সম্পদ তারা ব্যাংকে বন্ধক রেখে লোন তুলে আবার চিংড়ি মাছ চাষ করতে পারে। তাহলে ব্যাংকিং সেবাটা কারা পায়? ব্যাংকিং সেবাটা তারা পায়, সেটা যাদের জমি আছে কিংবা কোনো বন্ধক দেওয়ার বিষয় আছে, তখন তারা লোন পায়। তাহলে কৃষি ব্যাংক থেকে তাহলে কারা লোন নেয়? আসলে কি কৃষক শ্রেণী ব্যাংক থেকে লোন নিতে পারে? আমরা যদি খোঁজ নিয়ে দেখি, তাহলে দেখতে পাবো যে জমির মালিক ছাড়া গ্রামে কৃষি ব্যাংক থেকে লোন তুলতে পারে না। জমি বন্ধক দিবেন, আপনি লোন তুলবেন। তাহলে লোন যদি আপনি তুলতে না পারেন, তাহলে আপনি
আপনি কৃষিকাজ তো করতে পারছেন না। কিন্তু অতি বাস্তবতা হচ্ছে লোনগুলো তারাই তোলে যারা জমির মালিক। জমির মালিকরা তো সাধারণত গ্রামে বড়লোক হয়। তাহলে নতুন গভর্নমেন্ট দেখেন কৃষকদের 10,000 টাকা করে ঋণ মওকুফ করলো বা সুদ মওকুফ করলো। তাহলে এই শ্রেণী কারা? সত্যিকার অর্থে প্রান্তিক জনগোষ্ঠীর কৃষকরা কি এই লোন নিয়েছে? এই লোনের সুবিধা কি তারা পেয়েছে কখনো? আমাদের কিন্তু এগুলো সরেজমিনে সার্চ করে বা সার্ভে করে বা পরীক্ষা নিরীক্ষা করে বা রিসার্চ করে দেখার দরকার যে সত্যিকার অর্থে প্রান্তিক জনগোষ্ঠী এই কৃষি ঋণের সুবিধা পায় কিনা এবং কৃষি ঋণ নিয়ে তারা কি আদৌ কৃষিকাজ করে কিনা। যাই হোক, তাহলে মধ্যবিত্ত সত্তা যারা বা মধ্যবিত্ত যারা, তারা মূলত যেটা করে, তারা নিজেদের অর্জিত যে টাকা পয়সা সেখান থেকে একটা টাকা বিনিয়োগ করে, যে টাকা মূলত তারা কষ্ট করে পরিশ্রম করে কিংবা হালের একটা গরু বা এড়ে গরু বা এই জাতীয় বিভিন্নভাবে তারা অল্প কিছু মূলধন সংগ্রহ করে তারা একটা ব্যবসা নেমে পড়ে। তাহলে আমরা দেখতে পারি সমাজের মুদি দোকান, ছোট ছোট স্টার্ট আপ বিজনেস কিংবা তরকারি বিক্রেতা কিংবা মাছ বিক্রেতা কিংবা ছোট ছোট যত রকমের ব্যবসা, এই স্তরের যে মানুষগুলো তারা কিন্তু সকলেই মধ্যবিত্ত শ্রেণীর। যারা দিন আনে দিন খায় থেকে শুরু করে যারা মোটামুটি সমাজে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, তাদের ভিতরে একটা শ্রেণী মুসলমান যদি বলি, তারা অনেকেই কোরবানির সময় একটা গরু কোরবানি দেয় না, কিংবা কেউ কেউ হয়তো 7 ভাগের 1 ভাগ গ্রামে গরু কোরবানি দিতে পারে। এই শ্রেণীকে আমরা যদি লালন পালন না করি, আমরা যদি তাদের বিপদে আপদে না দাঁড়াই, তাদের পাশে যদি টাকা পয়সা সাহায্য সহযোগিতা দিয়ে দেশের ব্যাংক না এগিয়ে আসে অথবা সরকার যদি না এগিয়ে আসে, তাহলে যেটা হয় তা হচ্ছে ওই যে বললাম যে যখন ভাইরাসে চিংড়ির ঘের মরে যায়, তারা কিন্তু নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব হয়ে যাওয়ার ফলে কি হয়, তারা হয়তো পরবর্তীতে আর ঘের লিজ নিতে পারে না। ঘের লিজ নিতে না পারার জন্য কি হয়, দেখা যায় যে ঘেরগুলো পড়ে থাকে। কারণ বড়লোক শ্রেণী বা এলিট শ্রেণী বা ধনী শ্রেণী কিন্তু তারা ওই রিস্কটা নেয় না যে আমি এখানে আমার 50 বিঘে জমি আছে বা 10 বিঘে জমি আছে, 20 বিঘে জমি আছে, সেখানে আমি চাষবাস করব, আমার টাকা আসবে, দেশের উন্নতি হবে, এইভাবে কিন্তু তারা চিন্তা করে না। তারা চিন্তা করে আমার জমি পড়ে আছে, আমি তো টাকা পাচ্ছি, আমার পরিশ্রম হচ্ছে না, কোনো রিস্ক নেওয়া লাগছে না, টাকা অটো যেখান থেকে বর্গার মাধ্যমে টাকাটা আমি পাচ্ছি। কিন্তু যখন এটা বর্গা হয় না, তখন তারা এটা নিয়ে চিন্তা করে না, কারণ তাদের বর্গা দিয়ে জমি বা লিজ দিয়ে জমি খাওয়ার প্রয়োজন হয় না। তাদের হয়তো শহরে টাকা থাকে, ব্যাংকে টাকা থাকে, কিংবা বিভিন্নভাবে তাদের টাকা পয়সার অভাব হয় না। তারা গ্রামে গিয়ে জমি চাষ করা, নিজের জমি বা মাছ চাষ করা, এগুলো তারা করে না, বরং যারা এগুলো চাষ করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যতা করে, তাদের চাষা বলে, জেলে বলে। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে আমাদের মধ্যবিত্ত শ্রেণী, যাদেরকে সরকারের উচিত লালন করা, প্রতিপালন করা, তাদেরকে প্রোটেকশন করা। তাদেরকে নিয়ে গবেষণা করলে যেটা হবে, সমাজের মূল ভিত্তি যারা, সমাজকে যারা পরিচালনা করে, সমাজের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে আপনি এই শ্রেণীকে পাবেন। আপনি যখন বাগেরহাট অঞ্চলের দিকে তাকাবেন, তখন দেখবেন যে এখানে দিন মজুর খুঁজে পাওয়া বেশ মুশকিল হয়ে গিয়েছে। কেন? মানুষের উন্নতির কারণে, অর্থনৈতিক উন্নতির কারণে প্রত্যেকে কম বেশি বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে যাওয়ার ফলে আমরা দেখতে পাই যে দিনমজুর শ্রেণীর লোক ধীরে ধীরে কমে যাচ্ছে। ফলে যেটা হচ্ছে, মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে। মধ্যবিত্তের সংখ্যা বেড়ে যাওয়াতে কি সুফল আসছে? যাদের একটু আয় রোজগার ভালো অথবা ভালো না, অথবা তারা সংগ্রাম করছেন কিন্তু তাদের সন্তানদের তারা স্কুল কলেজে পাঠাচ্ছেন। আর এই যে স্কুল কলেজে পাঠাচ্ছেন, তার ফলে আমরা কি দেখতে পাই, সমাজের মধ্যবিত্ত শ্রেণী শিক্ষিত হচ্ছে।
মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত হওয়ার আরও কিছু ইন্ডিকেটর আমরা দেখতে পাই, যেমন কলেজগুলো বা স্কুলগুলো তুলনামূলকভাবে এখন যাতায়াত ব্যবস্থা ভালো, কাছাকাছি হওয়াতে শিক্ষার মান যাই হোক, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে। যেমন আমরা যখন পিসি কলেজ থেকে, আমি 7 কিলো দূর থেকে গিয়ে পিসি কলেজে পড়তাম, সেখান থেকে যখন আমি ইন্টারমিডিয়েট পাশ করে ইউনিভার্সিটিতে পড়ার চেষ্টা করলাম, তখন আমাকে চলে আসতে হলো ঢাকায়। কারণ অনার্স পড়তে গেলে আমাকে ঢাকা ইউনিভার্সিটি কিংবা রাজশাহী ইউনিভার্সিটি বা এই জাতীয় ইউনিভার্সিটি ছাড়া আমার জন্য তেমন কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে আমি ঢাকা থেকে গিয়ে খুলনা আজম খান কমার্স কলেজে অনার্সে ভর্তি হলাম অ্যাকাউন্টিংয়ে, এবং এখানে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ছাড়া আর আসলে অনার্সে পড়ার সুযোগ ছিল না। একইভাবে আমরা যদি সারা বাংলাদেশের চিত্র দেখি, তাহলে কয়েকটা হাতে গোনা কলেজেই শুধু অনার্স পড়া যেত, যেমন খুলনাতে আজম খান কমার্স কলেজ, বিএল কলেজ, বরিশালে বিএম কলেজ, যশোরে এমএম কলেজ, এই রকমের হাতে গোনা কয়েকটা কলেজ। ঢাকাতে জগন্নাথ কলেজ, যেগুলো একটা এখন ইউনিভার্সিটি হয়ে গিয়েছে। এর বাইরে হচ্ছে শুধু ইউনিভার্সিটি। খুলনাতে কোনো ইউনিভার্সিটি ছিল না, পরবর্তীতে খুলনা ইউনিভার্সিটিতে, আমাদের পরে খুলনা ইউনিভার্সিটিতে হয়। পরবর্তীতে যেটা হয় তা হচ্ছে দেশের প্রবীণ যে কলেজগুলো, যেমন পিসি কলেজ, এই জাতীয় যত কলেজগুলো আছে সেখানে অনার্স চালু হয়, এবং পর্যায়ক্রমে গ্র্যাজুয়ালি অন্যান্য সরকারি কলেজগুলোতে বিভিন্ন রকমের অনার্স চালু হয়, মাস্টার্স কোর্স চালু হয়। তাহলে শিক্ষা এই যে মানুষের দুয়ারের কাছে পৌঁছে যাওয়াতে যে ফলটা হলো, তা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা যারা ইউনিভার্সিটিতে যে পড়ার সুযোগ পেত না, সেখানে থেকে যে খরচ বা ইত্যাদি সেটা পারতো না, ইউনিভার্সিটিগুলোর সুফল যখন তাদের ঘরের দুয়ারে চলে এলো, তারা বাড়িতে তাদের অল্প সামর্থ্যের মধ্যে তারা লেখাপড়া চালানোর পাশাপাশি তাদের নিজেদের কার্যক্রমের ভিতরেও তারা থাকলো, আবার বাড়ি থেকে গিয়ে কলেজ ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি অর্জন করতে পারলো। এখানে একটা জিনিস আমরা দেখতে পাই, তা হচ্ছে লেখাপড়ার মান তুলনামূলকভাবে ঢাকা ইউনিভার্সিটি বলেন, চিটাগাং ইউনিভার্সিটি কিংবা রাজশাহী ইউনিভার্সিটির মতো হয়তো পিসি কলেজের মান নয়, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, লেখাপড়া যারা সত্যিকার অর্থে করে তাদের যে সুযোগটা পাওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটা অনার্সের সার্টিফিকেট কিংবা মাস্টার্সের সার্টিফিকেট একটা ছেলে বা একটা মেয়ের ভবিষ্যতের মূলত ক্যারিয়ারের একটা চাবি হিসেবে কাজ করে। যদি সত্যি সত্যি সে লেখাপড়া করে, তার মেধা থাকে, তাহলে সে কিন্তু এখান থেকেও বিসিএস ক্যাডার হচ্ছে, এখান থেকেও বড় বড় জায়গায় সে চাকরির সুযোগ পাচ্ছে, দেশ বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে, কিংবা আরও উচ্চতর শিক্ষা অর্জন করতে পারছে। ফলে কি দেখতে পাচ্ছি যে এই যে শিক্ষার যে পরিবর্তন, শিক্ষা ব্যবস্থার যে সংস্কার, শিক্ষা ব্যবস্থাকে যে গ্রামীণ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার সরকারের একটা প্রবণতা, এটার সুফল কিন্তু আমরা গ্রামীণ অর্থনীতিতে দেখতে পাই। কারণ মানুষ যত শিক্ষিত হয়, যত লেখাপড়া করে, তাদের অন্তরের চোখটা খুলে যায়। অন্তরের চোখ খুললে কি হয়, মানুষ বুঝতে পারে যে শিক্ষা দরকার। শিক্ষা অর্জন না করতে পারলে আমার নিজের পরিবর্তন হবে না, আমার পরিবারের পরিবর্তন হবে না, আমার সমাজের পরিবর্তন হবে না। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আমরা যারা গ্রামে বসবাস করি, আমরা আগে দেখতাম আমাদের মা চাচিরা বা খালা ফুফিরা ছিল, মূলত শিক্ষার অভাব ছিল। খুব কম মা চাচিরা ছিলেন যারা 5 পাস কিংবা 8 পাস। কিন্তু এখন এই যে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বা কলেজের ছেলেমেয়েরা যারা বেরিয়ে আসছে, অনেকে চাকরি করছে না, তারা কিন্তু একজন শিক্ষিত মা হিসেবে সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখছেন। সমাজে নারীদের যে অংশগ্রহণ, নারীদের যে শিক্ষা, কর্মক্ষেত্রে নারীদের যে ভূমিকা, অর্থনীতিতে তার কিন্তু বিরাট একটা ভূমিকা আছে। মা শিক্ষিত হচ্ছেন, মা শিক্ষিত হওয়ার জন্য কি হচ্ছে, তিনি তার সন্তানকে প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন, সেখান থেকে বাচ্চারা ঝরে পড়ছে না, তাদের টার্গেট থাকে উচ্চতর শিক্ষা যেন সন্তানরা অর্জন করতে পারেন। তাহলে মধ্যবিত্ত সমাজে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু আমাদের
মূল বেস। আমরা মধ্যবিত্ত সমাজে যারা বসবাস করেন বা মধ্যবিত্ত যারা, তাদেরকে সরকারের উচিত আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া। সুযোগ সুবিধা বলতে তাদেরকে সাপোর্ট দেওয়া, যেমন ব্যাংকিং সুযোগটা তারা যদি পায়, হসপিটালের সুবিধা যদি পায়, তারপরে খাদ্য নিরাপত্তা যদি পায়, এই যে বিষয়গুলো, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একজন মানুষের সুস্থ স্বাভাবিকভাবে বসবাস করার জন্য এবং সমাজে কিছু ভূমিকা রাখার জন্য। আমরা ভিডিওটা আর লম্বা করব না, চলে যাব দরিদ্র জনগোষ্ঠীদের নিয়ে কথা বলার জন্য। যেহেতু আমি 2000 সাল থেকে 26 বছর এদের নিয়ে কাজ করি, নিশ্চয়ই তাদেরকে নিয়ে আমার অবজারভেশন আছে। ধন্যবাদ।